হ্যালো ভিউয়ার্স, আমি শ্রীতমা আমার পাঠশালা চ্যানেলে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি উপস্থাপন করতে চলেছি বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণিমনসা ও বনের পরী নাটকটি নিয়ে। এই নাটকটিকে আমরা বিভিন্ন স্কুলগুলোতে পরিবেশিত হতেও দেখতে পাই। এই নাটকটি খুবই সংক্ষিপ্ত একটি নাটক। বীরু চট্টোপাধ্যায়, যিনি মূলত সমাজ সচেতনতা এবং মানবতার ধারণা নিয়ে লেখালেখি করতেন, এই নাটকটিতে আমরা মূলত 6টা চরিত্র দেখতে পাই। এই 6টা চরিত্র যথাক্রমে সূত্রধার, ফণিমনসা, বনের পরী, ডাকাত দল, ঝড় এবং ছাগল। সূত্রধার অর্থাৎ যিনি নাটকটিকে প্রস্তাবনা করছেন, এই সূত্রধার প্রথমেই বলেছেন এই গভীর বনে থাকা ফণিমনসা গাছটির মনে এক ফোঁটাও শান্তি নেই, কারণ তার আশেপাশের যে গাছগুলো রয়েছে সেগুলো অতীব সুন্দর পাতায় পরিপূর্ণ, আর সেই ফণিমনসাটির যে পাতাগুলো রয়েছে সেগুলো সূচালো, বিতিকিচ্ছিরি। তাই সে কেঁদে কেঁদে বনের পরীকে স্মরণ করে। বনের পরীও তাকে দেখা দেয়। বনের পরী আসলে ফণিমনসা গাছ বনের পরীকে কেঁদে জানায় তার এই বিতিকিচ্ছিরি পাতাগুলি পাল্টে দেওয়ার জন্য। বনের পরীও তাকে বর দেয় এবং সঙ্গে সঙ্গেই ফণিমনসা গাছটির সারা অঙ্গে সোনার পাতা গজায়। ছোট্ট ফণিমনসা গাছ তো মহা খুশি, আনন্দে ডগমগ। ঠিক এমন সময়ই একদল কানে জবা ফুল গোজা বাবরিওয়ালা অর্থাৎ মাথায় পাগড়ি পরা ডাকাত এসে উপস্থিত হয়। তারা ফণিমনসা গাছের এই সোনার পাতাগুলি দেখে লোভ সামলাতে পারে না এবং তখনই ফণিমনসা গাছের সমস্ত সোনার পাতাগুলো তারা লুট করে নেয়। ফণিমনসা গাছ তো যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং কেঁদে কেঁদে আবারও বনের পরীকে স্মরণ করে। বনের পরী ফণিমনসা গাছকে আবার দেখা দেয়। ফণিমনসা গাছ বনের পরীর কাছে ফণিমনসা গাছ বনের পরীকে জানায় আর সে সোনার পাতা চায় না, এবার সে চায় কাঁচের পাতা। বনের পরী তাই বর দিয়ে অদৃশ্য হয়ে যান। নিমেষের মধ্যেই ফণিমনসা গাছের সমস্ত অঙ্গ জুড়ে কাঁচের পাতা গজায়। কাঁচের পাতাগুলি সূর্যের কিরণে ঝলমল করে, হালকা মৃদুমন্দ বাতাসে টুংটাং করে শব্দ হতে থাকে। হঠাৎ করেই আসে প্রবল ঝড়। সেই ঝড়েতে ফণিমনসা গাছের সমস্ত কাঁচের পাতাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ফণিমনসা গাছ যন্ত্রণায়, কষ্টে, বেদনায় আবারও কাঁদতে থাকে। কেঁদে কেঁদে বনের পরীকে আবারও স্মরণ করে। ফণিমনসা গাছ জানায় আর কাঁচের পাতা তার চাই না, এবার তার চাই পালং শাকের মতো নরম কচি পাতা। বনের পরী তাই বরদান ফণিমনসা গাছকে। এবারেও ফণিমনসা গাছ কচি নরম পাতা পেয়ে মহা খুশি হয়, মহা মজায় থাকে। এমন সময় উপস্থিত হয় এক ছাগল, যে ফণিমনসা গাছের ওই পালং শাকের মতো নরম কচি পাতাগুলো খেয়ে সাবার করে দেয়। এবার ফণিমনসা গাছের বোধোদয় হয়। সে আবারও কেঁদে কেঁদে স্মরণ করে বনের পরীকে। বনের পরী এবারেও ফণিমনসা গাছকে দেখা দেয় এবং কেঁদে কেঁদে ফণিমনসা গাছ বনের পরীকে জানায় যে তার ঘাট হয়েছে। তখন ফণিমনসা গাছকে বনের পরী জানায় যে নিজের অবস্থা এবং চেহারা নিয়ে সন্তুষ্ট না হয়, তার এই ফণিমনসা গাছের মতনই অবস্থা হয়। এটাই মূলত এই নাটকটার মূল নীতি শিক্ষা। অবশেষে ফণিমনসা গাছ বনের পরীর কাছ থেকে তার ওই কাঁটা ভরা পাতাই ফেরত চায় এবং বনের পরী তাই বর দেন। এই নাটকটি থেকে আমরা এই শিক্ষা পাই যে ঈশ্বর আমাদের যতটুকুনি যা দিয়েছেন সেটাই শ্রেষ্ঠ। আমরা যদি কৃত্রিম উপায়ে বা অন্য কোনোভাবে সেটার বদল ঘটাতে চাই, সেই বদলটা খুব ক্ষণিকের জন্যই, সেটা খুবই স্বল্পস্থায়ী। যেমন আমরা এই ফণিমনসা গাছের ক্ষেত্রেই দেখতে পেলাম। ফণিমনসা গাছ বারবারই বনের পরীর কাছ থেকে বরপ্রাপ্ত হয়ে নিজের সৌন্দর্য বৃদ্ধি করেছে, কিন্তু সেই সৌন্দর্য প্রত্যেক ক্ষেত্রেই তার স্বল্পস্থায়ী হয়েছে। প্রথমবার একদল ডাকাত এসে তার সমস্ত সোনার পাতা লুট করে নিয়ে চলে গেছে। দ্বিতীয়বার প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে তার সমস্ত কাঁচের পাতা ভেঙে গুঁড়োগুড়ি হয়ে গেছে এবং তৃতীয়বার তার ওই নরম কচি পালং শাকের মতো পাতা ছাগলে খেয়ে সাবার করে দিয়েছে। অবশেষে ফণিমনসা গাছ
নিজের সৌন্দর্যের কদর বুঝতে পেরেছে এবং বনের পরীর কাছ থেকে তার ওই কাঁটা ভরা পাতাই ফেরত চেয়েছে, যে কাঁটা ভরা পাতা থাকার কারণে তাকে কেউ স্পর্শ পর্যন্ত করতে পারত না। সমগ্র এই নাটকটি থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি যে আমাদের যার কাছে যতটুকুনি আছে ততটুকু নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। এই ছিল আজকের উপস্থাপনা। এই হলো ফণিমনসা ও বনের পরী নাটকের মূল বিষয়। আর তোমাদের যদি আমার উপস্থাপনা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।